শুনে প্রাণ লোকে অদৃশ্য কেউ বেদান্ত সুরের মৃত্যুদেহ হয় না ছমছম কেঁপে ওঠে অন্তর গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর আলোর মুখোশে খুনে করছে কি পাশে ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে সত্যি মিথ্যা যেন লাগে দোষা আচ্ছা রহস্যে খেলে কুয়াশা কুয়াশা brought to you by Igloo Ice Cream. মানুষ সামাজিক জীব, তবু আমরা হাজারের ভিড়ের মাঝেও খুব একা। ক্ষণে ক্ষণে আমরা ভুগি একাকিত্বে, আর এই একাকিত্বটাকে কাটানোর জন্যই আমরা খুঁজে নেই বন্ধু বা আমাদের মনের মতো কোনো মানুষ। কখনো পাই, আবার কখনো পাই না, আবার কখনো কখনো পেয়েও হারাই। জীবন সংগ্রামের এই যুদ্ধে একা থাকাটা কি খুব কঠিন? আমি সাধারণত এই সময় পেশেন্ট দেখি না, কিন্তু আপনি খুব আর্জেন্ট বলে রিকোয়েস্ট করেছেন। বলেছিলেন আপনার সাথে নাকি অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, যার কোনো ব্যাখ্যা আপনি পাচ্ছেন না। তো বলুন মিস সুমায়রা। ও, তার আগে আপনাকে একটা কথা বলে রাখি, আমাদের সাইকোলজিস্টদের কাজ হচ্ছে প্রতিটা সমস্যার বাস্তব সমাধান দেয়া। আমরা কোনো ভিত্তি নেই এমন মন করা কিছুতে বিশ্বাস করি না, কাউকে করতেও দিই না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। জি, বুঝতে পেরেছি। তো শুরু করুন। শুরুটা হয় ঠিক 2 বছর আগে, এক বর্ষাকালে। না না, ঘটনা না, আগে আপনার পরিচয়টা দিয়ে শুরু করুন। আমি 3 বছর আগে আমার অনার্স শেষ করেছি। মাস্টার্স দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে অনেক ভালো একটা কোম্পানি থেকে জব অফার পেয়ে যাই। ভাবলাম জব শুরু করি, এর মাঝে মাস্টার্স শেষ করে ফেলবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর আপনার পরিবার? আমরা 2 বোন আর 1 ভাই। আমি সবার ছোট। বাবা মা আর বড় আপু সিডনিতে থাকে, ভাইয়া থাকে ইটালিতে। ওরা আমাকেও ওখানে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যাইনি। আপনি তাদের সাথে গেলেন না কেন? আমার দেশের বাইরে কোথাও থাকার ইচ্ছে নেই। ছোটবেলা থেকেই আমি একটু অন্যরকম, আমার বড় ভাই বোনের থেকে একটু আলাদা। আমি আমার মতো করে থাকতে পছন্দ করি। আপনার মতো করে? আমার খুব বেশি মানুষ পছন্দ না। পার্টি বা কোনো প্রোগ্রামে যেতে আমার তেমন ভালো লাগে না। সবসময় আমি একাই থাকতে বেশি পছন্দ করি। আর আপনার বন্ধু বান্ধব? কিছু স্কুল ফ্রেন্ড ছিল, কিন্তু ওরা সবাই পড়াশোনা শেষ করে বিয়ে করে এখন সংসার করছে। খুব একটা যোগাযোগ নেই কারোর সাথে, সবাই নিজের পরিবার নিয়ে ব্যস্ত। তবে আমার এক অফিস কলিগ আছে, নাম ফাইরুজ। এখন বন্ধু বলতে শুধু ফাইরুজই আছে। খুব ভালো মেয়েটা, অনেক সহজ সরল, কিন্তু একটু বেশি কথা বলে। কোনো প্রেম বা সম্পর্ক? ভার্সিটিতে পড়ার সময় এক সিনিয়রের সাথে আমার প্রেম ছিল। সেই প্রেম টিকেছিল প্রায় 3 বছরের মতো। আমাদের বিয়ে করারও কথা ছিল, যদিও বিয়েতে আমার খুব একটা আগ্রহ ছিল না, তাও ও চাইতো বলে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু একদিন হুট করে ও আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। আমি অনেক চেষ্টা করেছি ওর সাথে কথা বলার, কিন্তু ও কখনো কোনো উত্তর দেয়নি। ঠিক কী কারণে আমি তা জানি না, কিন্তু সম্পর্কটা এভাবেই ভেঙে যায়। এরপর আমি আর ওকে কোনো দিন দেখি নেই। একদিন রাস্তায় ওর এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। আমি নিজে থেকে কিছু জিজ্ঞেস করার আগেই ওর বন্ধু আমাকে জানালো যে ও নাকি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথচ আমাকে কেউ কিচ্ছু জানায়নি। অবসর সময় আপনি কি করেন? 8 ঘন্টা অফিস করে আসলে তেমন অবসর পাই না, কিন্তু ছুটির দিনটা বাসার কাজ করেই পার হয়ে যায়। মাঝে মাঝে সময় পেলে বই পড়ি, না হয় কোনো মুভি দেখে কাটিয়ে দিই। কোন ধরনের বই পড়েন আপনি? মোস্টলি ফিকশন। আচ্ছা, এবার বলুন কি হয়েছিল 2 বছর আগে? 2 বছর আগে তখন বর্ষাকাল ছিল। একদিন অফিসে যাওয়ার সময় আমি বাসের জন্য দাঁড়িয়েছিলাম, আর তখনই হুট করে বৃষ্টি পড়তে শুরু করলো।
এই অসময়ে আবার বৃষ্টি পড়তে শুরু করলো। ধ্যাৎ, ছাতাটাও তো আনা হয়নি। আমি কি অফিসে গিয়ে ওয়েট করব নাকি বাসের এখানেই দাঁড়িয়ে থাকবো? ব্যাগে তো কিছু দরকারি ফাইল আছে, সেগুলো ভিজে গেলে তো সমস্যা। আশেপাশে তো কোনো শেডও নেই যে বৃষ্টি থেকে একটু রেহাই পাওয়া যাবে। কি আপনি? কিছু মনে করবেন না, আপনি বৃষ্টিতে ভিজছিলেন, মনে হলো আজ ছাতা আনতে ভুলে গেছেন। এই জন্য আপনি আপনার ছাতা আমার মাথার উপর রেখে দাঁড়াবেন? মেয়েদেরকে একা দেখলে এই কথা বলার বাহানা লাগে, তাই না? আশ্চর্য, আমি আরও আপনার হেল্প করার জন্য আমার ছাতা এগিয়ে দিলাম, আর আপনি এসব কি যাতা বলছেন? সবাইকে একরকম ভাববেন না। আপনার সমস্যা হলে ঠিক আছে, আপনি দাঁড়িয়ে ভিজুন। সরি, জানেনই তো আজকাল ছেলেরা কেমন। আর এই জায়গাটা ভালো না, প্রায় আশপাশ থেকে ছেলেরা নানা কথা বলে। আমি ভাবলাম আপনি বোধহয় তাদেরই একজন। আবারও সরি অ্যান্ড থ্যাঙ্কস। হ্যাঁ, আমি সেটাও নোটিস করছিলাম। ওই চায়ের দোকানের দুইটা ছেলে অনেকক্ষণ আপনার দিকে তাকিয়ে আছে। ওদের মধ্যে একজন হয়তো ভাবছে কিছুক্ষণ পরে সে আপনার সাথে কথা বলবে। এখন যেহেতু আমি দাঁড়িয়েছি, তাই ওদের মধ্যে আর কেউ আসবে না। যাই হোক, ইউ আর ওয়েলকাম হুমায়রা। ওয়েট, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি কি আমাকে ফলো করেন? আরে, আপনার আইডি কার্ডে তো আপনার নাম লেখা আছে, আমি আপনাকে ফলো করতে যাবো কেন? ও আচ্ছা। বাস চলে এসেছে। এ কি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যাবেন না? আপনি যান, আমি এর পরের বাসে যাব। অফিস থেকে বাসায় ফেরার পথে অভি এভাবে হুমায়রাকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিল। হুমায়রা ঢাকা শহরের অনেক নামকরা একটা অ্যাড এজেন্সিতে চাকরি করে। ছোটবেলায় আর সবার মতো ওরও ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু বড় হওয়ার পর হুমায়রা বুঝতে পারে যে ডাক্তারি পড়ালেখা ওর ভালো লাগে না। তখন অভি না আসলে হুমায়রার অনেক বড় ক্ষতি হয়ে যেত। ওর ব্যাগে অফিসের কিছু জরুরি পেপারস ছিল, যেগুলো ভিজে গেলে হয়তো হুমায়রার চাকরি চলে যেতে পারত। আর এরকম ঘটনাই ঢাকা শহরে অদ্ভুত কিছু না। বৃষ্টিতে কাউকে ভিজতে দেখলে মানুষের ভদ্রতা করে অথবা মানবতার খাতিরে এইটুকু সাহায্য করতেই পারে, কিন্তু ছোট্ট একটা ঘটনা হুমায়রাকে ভাবিয়ে তোলে। এর কারণ সে নিজেও বুঝতে পারে না। হয়তো অভি নিঃস্বার্থ সাহায্যকে ও ভুলভাবে নিয়েছিল বলে ওর মনে মনে অনুশোচনা হতে থাকে, নাকি আবার এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো রহস্য। আমাদের আশেপাশে কত ঘটনাই তো ঘটে। সেদিন অভির সাথে আমার প্রথম দেখা হয়। অভি দেখতে বাকি 10টা সাধারণ ছেলের মতোই ছিল। প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো কিছুই ছিল না, কিন্তু কেন জানি আমি চাচ্ছিলাম ও আমার সাথে বাসে উঠুক, আরও কিছুক্ষণ ওর সাথে কথা বলি। কিন্তু অবির সাথে তো আপনার তেমন কোনো কথাই হয়নি। হ্যাঁ, তবুও কেন যেন এমন মনে হচ্ছিল। ঠিক তার 2 দিন পর অফিস থেকে বাড়ি ফেরার পথে আবারও সেই একই বৃষ্টি। তারপর আবার অবির সাথে দেখা হলো? হ্যাঁ, কিন্তু ও আমার কাছে আসলো না। মানে? আমি সেদিন ছাতা নিয়ে যেতে ভুলিনি। একই সময়ে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, ঝুম বৃষ্টি পড়ছিল। কিছুক্ষণ পরেই আমি দেখলাম সে নীল ছাতা হাতে নিয়ে অভি হেঁটে আসছে। নীল ছাতা? একটা আকাশে নীল রঙের ছাতা ওর, অন্য সবার থেকে কিছুটা আলাদা। অনেক দূর থেকে দেখেও ওকে আলাদা করা যেত। আচ্ছা, তারপর আপনার দিকে হেঁটে আসছিল? হ্যাঁ, কিন্তু একটু পথ হেঁটেই ও থেমে যায়, তারপর মুহূর্তে কোথায় যেন মিলিয়ে যায়। মিলিয়ে যায় মানে? আমার সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল সেই মুহূর্তে, তাই আমি ঠিক খেয়াল রাখতে পারিনি যে ও কোন দিকে গেছে। হয়তো সেদিন অভির গন্তব্য অন্য কোথাও ছিল, তাই সে আপনার সাথে বাস স্ট্যান্ডে দাঁড়ায়নি। প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু পরপর আরো 2 দিন এমন হলো, একদম
একদম হুবাহু একই ঘটনা। তাই একদিন বৃষ্টির মধ্যেও আমি ব্যাগ থেকে আমার ছাতাটা বের করিনি। তারপর আজও ছাতা আনতে ভুলে গেলেন? ভুলে যায়নি, ছাতাটা ভেঙে গেছে। ভালো আছেন আপনি? জি, ভালো আছি। আপনি আর একটু সরে দাঁড়ান, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন তো। না না, ঠিক আছে। আপনি কি এদিকে কোথাও থাকেন? কেন বলুন তো? প্রায়ই আপনাকে এদিকে দেখি, তাই ভাবলাম। আপনি ঠিকই ধরেছেন, আর 3টা ব্লক পরেই আমার বাসা। আপনি এই কয়দিন আমার সামনে দিয়ে হেঁটে গেছেন, কিন্তু আমার কাছে আসেননি কেন? ও আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। ওই যে আপনার বাস এসে গেছে। আপনি যাবেন না? আমি এর পরের বাসে যাব। কিন্তু আপনার বাস তো ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি যান। সেদিনও অভি হুমায়রার সাথে বাসে উঠল না, এমনকি তার প্রশ্নের কোনো উত্তরও দিল না। দেখতে খুব সাধারণ এই ছেলেটা হুমায়রার সাথে কেমন যেন একটা রহস্য রহস্য খেলা খেলছে। আর যতদিন যাচ্ছে ততই হুমায়রার আগ্রহ বাড়ছে। সারাদিন কাজে বুঁদ হয়ে থাকা হুমায়রা এখন শুধু অভিকে নিয়েই ভাবে। কি যেন একটা অদৃশ্য শক্তি হুমায়রাকে অভির দিকে টানতে থাকে। মাঝে মাঝে ওর মনে হয় অভিকে সে অনেক আগে থেকে চেনে, কিন্তু ঠিক মনে করতে পারে না। আবার পরেই ভাবে হুমায়রার অফিসের পাশেই যেহেতু অভির বাসা, আশেপাশের রাস্তায় হয়তো কোথাও দেখেছিল। হুমায়রা, তুই নাকি একটা ডেডলাইন মিস করেছিস? হ্যাঁ, প্রজেক্টটা টাইম মতো জমা দিতে পারলাম না। একটা হিসাব আমি মিলাতে পারছি না। এই প্রজেক্টে আবার কিসের হিসাব? প্রজেক্টের হিসাব না, গত 1 সপ্তাহ ধরে আমার সাথে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। যেমন? বাস স্ট্যান্ডে আমার একটা ছেলের সাথে দেখা হয়েছে। ও তাই নাকি? ক্রাশ খেয়েছিস? দেখতে কেমন? হট নাকি হ্যান্ডসাম? আচ্ছা, লম্বায় কেমন ছেলেটা? 5 ফিট 8-এর নিচে হলে কিন্তু চলবে না, তোর সাথে দেখতে একদমই মানাবে না। আচ্ছা, ছেলেটা কি চশমা পরে? আমার কেন যেন মনে হয় তোর প্রেম হবে খুব গুরু গম্ভীর্য টাইপের একটা চশমা পরা ছেলের সাথে। আচ্ছা, বয়স কেমন ছেলেটার? তোর চেয়ে বড় নাকি ছোট নাকি সমবয়সী? শোন, জীবনে আর যাই করিস, ক্লাসমেট ছেলের সাথে জীবনেও প্রেম করবি না, লাইফটা পুরো হেল হয়ে যাবে। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, জানিসই তো। তোর একটা ক্লাসমেট বয়ফ্রেন্ড ছিল, 3 বছর চুটিয়ে প্রেম করেছিস। তারপর ছেলেটা একদিন তার থেকে বয়সে 5 বছরের ছোট একটা মেয়েকে ধুম করে বিয়ে করে ফেললো, মা বাবার কথা মতো। তোর এই গল্প আমি 1000 বার শুনেছি। মুখটা এবার একটু বন্ধ কর, আমাকে বলতে দে। আচ্ছা বল। ক্রাশ খাইনি, জাস্ট দেখা হয়েছে আর কি। তাহলে এটা নিয়ে এত চিন্তা কেন করছিস? ছেলেটা খুব অদ্ভুত। যেমন? ওর সাথে শুধু আমার বৃষ্টিতেই দেখা হয়। এইখানেই থাকে ও, কিন্তু বৃষ্টি না পড়লে ওর সাথে দেখা হয় না। বৃষ্টি আর প্রেম, ব্যাপারটা জমেছে কিন্তু। সব কিছু নিয়ে তোর ফাজলামি করতে হবে, তাই না? আচ্ছা শোন, এই ব্যাপারটা তো আমার কাছে মোটেও অদ্ভুত লাগছে না, খুবই স্বাভাবিক ব্যাপার। না, সেরকম কিছু না। আমি সেদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলাম, ছেলেটা এসে আমাকে ছাতা এগিয়ে দিল। এই জন্যই হয়তো বৃষ্টির দিন ছাড়া তুই ওকে খুঁজিস না, কারণ এছাড়া ওর কথা তোর মনেও পড়ে না। হতে পারে। আচ্ছা হুমু শোন, আমার একটা প্রজেক্টে হেল্প লাগবে। কোন প্রজেক্ট? দে, দেখিয়ে দিচ্ছি। বাহ, আজও আপনার সাথে আমার দেখা হয়ে গেল। কি অদ্ভুত। অদ্ভুত কেন? না, বললাম আর কি। আপনি তো সেদিন আপনার নামটা বললেন না। আমার নাম অভি। আর আমি হুমায়রা। দ্যাট ইউ অলরেডি নো। ও হ্যাঁ, তাই তো, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। আপনি কোনোদিনই আমার সাথে বাসে ওঠেন না কেন? বাসে অনেক ভিড় থাকলে আমি সেটা যেতে পারি না, আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। ও
আচ্ছা, তবে কোনো একদিন নিশ্চয়ই আপনার সাথে যাব। না আমি সেটা মিন করিনি। যাই হোক, আপনার বাসা এদিকে হলে আপনি প্রতিদিন এখান থেকে কোথায় যান? আমি একটি স্টুডেন্ট পড়াই, সেখানেই যাওয়া হয়। আর প্রতিদিন কোথায়? সপ্তাহে 3 দিন। ওই তো একই কথা। আজ বাস আসতে তো দেরি হচ্ছে কেন? যে বাসটা আসার কথা ছিল সেটার ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে, তাই মাঝপথে থেমে আছে। আসতে একটু দেরি হবে। আপনি কি করে জানেন? আমি কিছুই জানি না, আন্দাজ করে বললাম। আবার বলতে পারেন আপনাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। ভেরি ক্লেভার। সেদিনও অভি আমার সাথে বাসে উঠলো না। আবারও সেই একই কথা, এর পরের বাসে যাব। আর সেদিন সত্যি বাসের ইঞ্জিন মাঝপথে নষ্ট হয়ে গিয়েছিল। হয়তো কাকতালীয়ভাবে মিলে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে, কিন্তু কিন্তু কি? এরপর অনেক দিন আমার সাথে ওর দেখা হয়নি। আমার এক ছুটির দিনে আমি বাসায় বসেছিলাম। বিকালবেলা হুট করে বৃষ্টি পড়তে শুরু করলো। বারান্দায় কিছু কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম। সেগুলো নিয়ে আসার সময় বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখি সেই নীল রঙের ছাতা মাথায় দিয়ে অভি হেঁটে যাচ্ছে। আমাদের বিল্ডিংয়ের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালো, তারপর আবার হাঁটা শুরু করে চলে গেল। অভি কি আপনার বাসা চিনতো? চেনার কথা না, ও কখনো আমার বাসা পর্যন্ত আসেনি। ওর সাথে আমার দেখা সে বাস স্ট্যান্ড পর্যন্তই ছিল। আপনি তো শুধু নীল ছাতা দেখেছেন, ছাতার নিচের মানুষটিকে তো দেখেননি। তাহলে আপনি কি করে বুঝলেন যে সেটাই অভি ছিল? ওর ছাতাটা অন্য সবার থেকে একটু অন্যরকম। দেখুন হুমায়রা, কিছু মনে করবেন না। একই রকম ছাতা কিন্তু পৃথিবীতে একটাই বানানো হয় না। আমি জানি সেটা, কিন্তু আমি অনেক দূর থেকে দেখেই বলে দিতে পারবো হাজার মানুষের ভিড়ে অভি কোনটা। ওকে, ক্যারি অন। ভাইয়া, তুমি কেন বুঝতে চেষ্টা করছো না যে আমি এখন বিয়ে করব না? না, আমার লাইফে কোনো সাপোর্ট লাগবে না। আমি একা একা অনেক ভালো আছি। আর আমার পড়ালেখাই তো এখনো শেষ হলো না। ওখানে বসে তোমাদের আমার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। আমি ফোন রাখছি। ভাইয়ার সাথে এত রাগ? আপনি কোত্থেকে এলেন? বাসায় ফিরছিলাম, দেখলাম আপনি হেঁটে যাচ্ছেন। অফিস যাচ্ছেন? হ্যাঁ, এই তো সামনে বিল্ডিংটাই আমার অফিস। ও, আমরা তো চলে এসেছি। ঠিক আছে তাহলে যাই, আবার দেখা হবে। শুনুন, এই যে চলেই গেল। কি রে, তুই কাকে দেখে এই যে করছিস? ওই ছেলেটা। কোন ছেলেটা? তোকে ওই দিন বললাম না, বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল যে, আজকেও তো আমার সাথে হেঁটে আসছিল। তুই দেখিসনি? কই না তো, আমি তো তোকে একা একাই হেঁটে আসতে দেখলাম। আমি এখানে এর আগে কখনো আসিনি। জায়গাটা কি সুন্দর। কোথায় এটা? এটা তোমার ছোটবেলা, তোমার শৈশব। এই যে দেখো, তুমি দেখতে পাচ্ছ তোমাকে? ছোট্ট হুমায়রা। তখন কত বয়স তোমার? 6 বছর। শেষ, তোমার বিপদ কেটে গেছে। এখন তুমি ঘুম থেকে উঠতে পারো। মানে আমার কিসের বিপদ? হুমায়রা, হুমায়রা। এই হুমায়রা, ওঠ। তুই এরকম চেয়ারে বসে কিভাবে ঘুমাস আমি না বুঝি না। বাসায় যাবি না? চোখটা লেগে গিয়েছিল। চল বের হই একসাথে। কি হয়েছে এখানে?
মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট। দাঁড়া, পুলিশকে জিজ্ঞেস করি। ওই যে দাঁড়িয়ে আছে ওখানে। এই যা, পুলিশকে জিজ্ঞেস করবি? এই যে ভাইয়া, এখানে কি হয়েছে? কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। মাতাল ড্রাইভার ফুটপাতে গাড়ি তুলে দিচ্ছে। এদিকে আইসেন না, বীর কমান। এই সময় কেউ ড্রাঙ্ক হয়ে গাড়ি চালায়? একটু আগে নাকি অ্যাক্সিডেন্টটা হয়েছে। তোকে মনে হয় আজ একটু ঘুরে যেতেই হবে। হুমায়রার অফিসের সামনে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই অফিস থেকে বাসায় যাওয়ার কথা ছিল হুমায়রার, কিন্তু হুট করে ঘুমিয়ে পড়ার কারণে ওর নামটি একটু দেরি হয়ে যায়, আর এজন্যই বেঁচে যায় হুমায়রা। আচ্ছা, হুমায়রা তো কখনো অফিসে বসে ঘুমায় না, তবে আজ এটা হলো কেন? আর ঘুমের ভেতর স্বপ্নে অভি ওকে কোন বিপদ কেটে যাওয়ার কথা বলছিল? অভি কি জানতো যে হুমায়রা তখন অফিস থেকে বের হলে সে গাড়ির নিচে চাপা পড়তো? অভি কি আজকে ওকে বাঁচিয়ে দিল? আচ্ছা, এই অভি ছেলেটাকে কেন সে হুমায়রার সাথে এমন করছে? শেষ পর্যন্ত অভির রহস্য কি সমাধান করা যাবে? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অভি আপনাকে সেদিন বাঁচিয়ে দিয়েছিল? হ্যাঁ, ও আমার স্বপ্নে এসেছিল। এই কথাটা কিছুটা যুক্তিহীন বলে মনে হচ্ছে না আপনার? জানি, কিন্তু এটা আমার বিশ্বাস। দেখুন, আমাদের আশপাশে যা ঘটনা ঘটতে থাকে তা সব কিন্তু আমাদের বিশ্বাস। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে আমাদের জীবন আমাদের সব বিশ্বাসের উপর নির্ভর করে। দেখুন, আমার কাছে মনে হয় না কোনো মানুষ আপনার স্বপ্নে এসে আপনাকে মৃত্যু থেকে বাঁচিয়ে দিতে পারে। এটা হয়তো আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে দেখিয়েছে। আমার সাবকনশিয়াস মাইন্ড কি জানতো সেদিন অফিসের সামনে একটা অ্যাক্সিডেন্ট হবে? না, কোনো ঘটনা কখনোই আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না। আচ্ছা, আমাকে বলুন তো, এর আগে অফিস সাথে আপনার শেষ দেখা হয়েছিল কবে? প্রায় 2 সপ্তাহ আগে। আপনি অভিকে অনেক মিস করছিলেন, কারণ ওনার সাথে দেখা হওয়ার পর থেকে কখনো এতটা লম্বা সময় কাটেনি। তাই আপনার সাবকনশিয়াস মাইন্ড বারবার ওনাকে দেখতে চাচ্ছিল। আর সাধারণত অফিস সাথে আপনার দেখা হয় অফিস শেষ হবার পরপরই। এজন্যই সেদিন অফিস শেষে আপনি অনেক ক্লান্ত ছিলেন, যেহেতু এর আগে আপনাকে অনেক রাত জেগে একটা প্রজেক্ট শেষ করতে হয়েছে। সেই ক্লান্তি থেকেই আপনি ঘুমিয়ে পড়েছিলেন, আর তখন আপনাকে শান্ত করতে আপনার মস্তিষ্ক অভিকে আপনার সামনে নিয়ে এসছে। দেখুন, আমরা যখন অনেক ক্লান্ত বা আনহ্যাপি থাকি, তখন আমাদের মস্তিষ্ক এমন অনেক চিন্তা আমাদের মাথার মধ্যে গেঁথে দেয়, যেটার কারণে আমরা সাময়িকভাবে একটু খুশি থাকি। হুমায়রা, আজ আমাদের সময় শেষ হয়ে এসছে। আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি কি ঘুমানোর জন্য কোনো সিডেটিভসের সাহায্য নিচ্ছেন? হ্যাঁ। আপনি আজ রাতে ঘুমানোর আগে সেটা খাবেন না। কিন্তু ঘুমের ওষুধ না খেলে রাতে আমার এক ফোঁটাও ঘুম আসে না। আজ রাতে আসবে। আপনি আপনার নিজের উপর বিশ্বাস রাখুন। ঠিক আছে। কাল আবার দেখা হবে। ভালো থাকবেন তাহলে। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. সেদিন রাতে ঘুমাতে কোনো অসুবিধা হলো না হুমায়রার। ঘুমের মধ্যে সে কোনো দুঃস্বপ্নও দেখল না। আসলে আমরা যা বিশ্বাস করি আমাদের সাথে ঠিক সেটাই ঘটে। অথবা একটু ঘুরিয়ে বললে কেমন হয়, আমাদের সাথে যা ঘটে সেই ঘটনাগুলোর মধ্যে আমরা যা বিশ্বাস করি সেগুলো আমাদের মস্তিষ্ক মেমোরি সেলে জমা রাখে। মস্তিষ্ক কখনো নিজে নিজে কোনো ঘটনা তৈরি করতে পারে না, তার সে ক্ষমতা নেই। আবার হয়তো বা আছে, যেটা আমরা নিজ চোখ দিয়ে দেখি না, সেটার কোনো যৌক্তিকতা থাকার কথা না। তাহলে অভিকে কি শুধু হুমায়রাই দেখতে পায়, আর কারো কাছে কি অভির কোনো অস্তিত্ব নেই? আসুন হুমায়রা, কেমন আছেন আপনি? জি, ভালো। রাতে ঘুমাতে কোনো অসুবিধা হয়েছিল? না। ঠিক আছে, এখন শুরু করুন তাহলে। অভিকে নিয়ে স্বপ্ন দেখার কথা বলছিলেন কাল, এরপর কি হলো?
আরও 9 দিন পর আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করলো, আর অফিস সাথে আমার আবার দেখা হলো। আজ না শুক্রবার? আপনি এরকম হুটহাট কোথা থেকে চলে আসেন বলেন তো? ভালো আছেন? জি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই। আপনি কি সারাদিন হাতে ছাতা নিয়ে ঘুরে বেড়ান? তারপর কোনো মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখলে তার দিকে ছাতা এগিয়ে দেন? আসলে এটা আমার ফুল টাইম জব না, পার্ট টাইম বলা যেতে পারে। খুব ভালো। বললেন না তো কি? শুক্রবারেও অফিস? ও, নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেটার জন্যই আজ আসতে হলো। কালকের ভেতর শেষ করতে হবে তো। ও আচ্ছা, যাক ভালোই হলো, আপনার সাথে দেখা হলো। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? কেউ নেই, মাঝে মাঝে মনে হয় আমিও নেই। আই এম সরি। না না, ইটস ওকে। ওই তো ফাইরুজ দাঁড়িয়ে আছে। ফাইরুজকে? আমার ফ্রেন্ড প্লাস কলিগ, খুব ভালো একটা মেয়ে। আপনার ওকে অনেক ভালো লাগবে। চলুন আপনার সাথে পরিচয় করিয়ে দিই। থাক, আজ না, আরেকদিন না হয়। ওকে, বাই। গুড বাই। হুমু, এত দেরি করলি কেন? তোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে। আচ্ছা, তুই এরকম বৃষ্টিতে ভিজেছিস কেন? কোথায় বৃষ্টিতে ভিজলাম? আমাকে তো ও এগিয়ে দিল। ওটাকে? আরে অভি, তোকে বললাম না সেদিন, আজকে ওর সাথে দেখা। ওই তো আমাকে ছাতা দিয়ে এগিয়ে দিল। তোকে দেখে তো মনে হচ্ছে না কেউ ছাতা দিয়ে এগিয়ে দিয়েছে। একদম কাক ভেজা হয়ে আছিস। আমি তো তোর সাথে কাউকে হেঁটে আসতেও দেখলাম না। কই? ও তাই তো, হয়তো বাস থেকে নামার সময় একটু ভিজেছি। চল উপরে, আমার এক সেট জামা রাখা আছে অফিসে, সেগুলো পরে নিস, নয়তো ঠান্ডা লেগে যাবে। কি চিন্তা করছিস? ভাবছি ক্লায়েন্ট যদি আমার আইডিয়াটা পছন্দ না করে অনেক বড় লস হয়ে যাবে। আরে চিল, ওনারা যা যা চেয়েছিল, যেভাবে চেয়েছিল আমরা তো সেভাবেই করছি, তাহলে পছন্দ করবে না কেন? এখন এসব চিন্তা বাদ দে তো। আর তাছাড়া ওই যে, ওই তো অভি। কই? ওই যে রাস্তার ওই পারে হেঁটে যাচ্ছে। কোথায়? আমি তো কাউকে দেখছি না। চলে গেছে। আমি কি নিচে নামে ওকে একটু হাই বলে আসবো? তুই কি পাগল? আচ্ছা না থাক, এতক্ষণে হয়তো অনেক দূরে চলে গেছে। তোর কি কিছু হয়েছে? হ্যাঁ, কই না তো, কি হবে? কিছু খাচ্ছিস না কেন? ইচ্ছে করছে না, বাসে গিয়ে কিছু একটা খেয়ে নিব না। কিন্তু এটা না তোর খুব পছন্দের বার্গার। হ্যাঁ, কিন্তু আজ কেন যেন ইচ্ছে করছে না। আমি উঠি রে, বাসায় যেতে হবে, কাজ আছে কিছু। তুই একা যেতে পারবি না? সেটা পারবো। ওকে, বাই, কাল দেখা হবে। ঠিক আছে, সাবধানে যাস। হুমায়রা তাড়াহুড়া করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। ওর কোনো কাজের তাড়া ছিল না। অভিকে ফলো করার জন্য ও রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ওকে যে হুমায়রা ফলো করছে এটা অভি অনেকক্ষণ পর বুঝতে পারে, কিন্তু বুঝেও না বোঝার ভান করে হেঁটে যায় সে। ইচ্ছে করে নিজের গন্তব্যে পৌঁছানোর পরও অভি আরও অনেকটা রাস্তার সামনে হেঁটে গেল, কিন্তু কেমন যেন অদ্ভুতভাবে হাঁটছিল অভি। ওর খুব কাজ দিয়ে মানুষ চলে যাচ্ছিল, কিন্তু একবারের জন্য অভির সাথে কারো গায়ে ধাক্কা লাগেনি। ফুটপাথ থেকে রাস্তায় নেমে একটা বাসে উঠে যায় অভি। ওর পেছন পেছন হুমায়রাও সেই বাসে ওঠে, কিন্তু উঠেই দেখে অভি বাসের ভেতর কোথাও নেই। কিন্তু এটা কি করে সম্ভব? অভি তো মাত্র চোখের সামনেই বাসে উঠল, আর এখন যেন সে মুহূর্তের মধ্যেই বাতাসে মিলিয়ে গেছে। কি দেখতে পাচ্ছ বলো তো? আমি আমাকে দেখছি।
ছোট্ট আমি খেলছি নিজে নিজে, হয়তো আমার আম্মু হেঁটে যাচ্ছে। আম্মু, আমার সাথে একটু খেলো না। সারাদিন তোমার শুধু কাজের কাজ, এত কাজ করে কি হবে? খেলো না একটু আমার সাথে, খেলো না। ভাইয়া পড়তো স্কুলে, ওরা কখন আসবে? ছোটবেলার কথা তোমার মনে আছে? খুব বেশি কিছু মনে নেই, আবছা আবছা। তোমার কি মনে আছে তোমার খালার বিয়ের কথা? না। তোমাদের বাড়িতে তোমার খালার বিয়ে হয়েছিল। তুমি তখন অনেক ছোট ছিলে। তোমাদের সব আত্মীয় স্বজনরা এসে উঠেছিল তোমাদের বাড়িতে। সবাইকে একসাথে পেয়ে তুমি অনেক খুশি হয়েছিলে। আমার কেন এসব মনে পড়ছে না? আচ্ছা ওয়েট, তুমি আমার ছোটবেলার কথা কিভাবে জানো? কি হয়েছে, হাসছো কেন? ও, এটা একটা স্বপ্ন ছিল। কয়টা বাজে দেখি তো? 3টা? এত রাতে কি ফোন করলো? হ্যালো, কে বলছেন? হুমো, আমি ফাইরুজ। এই 3টি নাম্বার কার? আমার খালার বাসার। আমি তো আজকে রাতে আমার খালার বাসায় থাকছি। আমার বোনটা আমার পাশে শুয়ে এত জোরে নাক ডাকছে না, কিছুতেই ঘুমাতে পারছি না। ভাবলাম তোকে ফোন দিই, তুই তো আবার প্রায় রাত জাগিস। আজ আবার একটু আগেই ঘুমিয়ে পড়েছিলাম। ও সরি রে, তুই ঘুমিয়ে পড় আবার। শুধু শুধু তোর ঘুমটা ভাঙালাম। ঘুম ভেঙে গেছে, সহসা আর ঘুম আসবে না। বল, তোর কি খবর? হুট করে আজ খালার বাসায় চলে গেলি? ভাল লাগছিল না, আম্মুর সাথে ঝগড়া করেছি। তোর আর আন্টির এই ঝগড়া আর নতুন কি? প্রতিদিনই তোরা কিছু না কিছু নিয়ে লেগে থাকিস। আন্টির সাথে এরকম করিস না, তুই তোর মায়ের একমাত্র মেয়ে। আজ কি নিয়ে ঝগড়া করেছি সেটা শোন, তাহলেই বুঝবি। আচ্ছা বল। বিকেলবেলা বাসায় গিয়ে দেখি আমার রুমে বিশাল এক কাঠের আলমারি এনে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম আমার রুমে আলমারি কেন, এটার তো কোনো দরকার নেই আমার। বলে আমি নাকি সব জামা কাপড় এলোমেলো করে রাখি। এর কোনো মানে হয় বল? এমনিতে আমার রুমটা ছোট, তুই তো দেখেছিসই। তার উপর আবার একটা বিশাল আলমারি এনে আরো ছোট করে দিয়েছে। আমি রাগ করে বের হয়ে গেলাম। ওই আলমারি আমার রুম থেকে সরানো না পর্যন্ত আমি আর বাসায় ফিরছি না। তুই কালই বাসায় ফিরে যাবি। আন্টি রান্না ছাড়া তো তুই বাইরে কিছু খেতে পারিস না ঠিক মতো। তা অবশ্য ঠিক। আচ্ছা শোন, ফোনের চার্জ শেষ। অভি হুমায়রার স্বপ্নে এসে ওকে ওর ছোটবেলায় নিয়ে যায়। আচ্ছা, অভি কি ওকে কিছু বলতে চাইছে? ছোটবেলায় এমন কি কোনো ঘটনা ঘটেছিল যেটার কারণে অভির কিছু হয়েছিল? অথবা হুমায়রা নিজেই হয়তো ভবিষ্যতে বিপদে পড়তে পারে। অভি কি ওকে সাবধান করছে, নাকি ওর কোনো ভুল ধরিয়ে দিচ্ছে? আমি কেন শুধু অভিকে স্বপ্ন দেখি আমি জানি না, আর ওর সাথে আমার ছোটবেলার কি সম্পর্ক সেটাও আমি জানি না। ছোটবেলায় কি আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছিল? না, মানে কিছু ঘটে থাকলেও আমার সেটা মনে নেই হয়তো। আপনি কি ছোটবেলায় আপনার কোনো কাছের মানুষকে হারিয়েছেন, মানে মারা গেছে এমন কেউ? না, সেরকম কিছু ঘটেনি কখনো। এরপর কি হলো, মানে সেদিন রাতে স্বপ্ন দেখার পরে? এরপর আমার সাথে আর ওর কখনো দেখা হয়নি। বর্ষা শেষ হয়ে শরৎ, তারপর হেমন্ত। আমি প্রতিদিন ওকে খুঁজেছি। আমি যেখানে গিয়েছি সেখানে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি ওকে, কিন্তু কোথাও পাইনি। প্রতিদিন আমি সে বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম ওর জন্য, কিন্তু ও কখনো আসেনি।
একদিন আমি আর ফাইরুজ একটা মিটিং শেষ করে কফি খেতে বসেছিলাম। আমি আমার লাইফে কখনো এত বাজে মিটিং করিনি। এত বড় কোম্পানি অথচ কি আনপ্রফেশনাল। ওদের প্রেজেন্টেশন স্কিল ভালো না, কিন্তু এই প্রজেক্টের জন্য ওদের বাজেট ভালো। তা তো আছেই। আমার মনে হয় পুরো কোম্পানিটা একটা পরিবার, মানে মালিক তার আত্মীয় স্বজনদের ধরে এনে চাকরি দিয়ে দিয়েছে। আরে না, আমি সিরিয়াসলি বলছি। এই জন্য এখন কোয়ালিফাইড ছেলেমেয়েরা চাকরি পায় না, শুধুমাত্র তারা মালিক পক্ষের আত্মীয় না বলে। এই প্রজেক্টটা যে ডিরেক্টলি হ্যান্ডেল করছে সে কিন্তু মালিকের ছোট বোন। দেখলি, আমি ঠিক ধরেছিলাম। বাই দ্য ওয়ে, তুই জানলি কিভাবে? ওটা ওটা অভিনা? আরে তাই তো। কোনটা? ওই যে ওই কর্নারে বসে আছে। তোকে তো এতদিনেও দেখাতে পারলাম না, এখন দেখে নে। ও এইটা, দেখলাম। তুই একটু বস, আমি গিয়ে কথা বলে আসি। ওকে। হ্যালো মিস্টার ব্লু আমব্রেলা। এক্সকিউজ মি, আপনি আমাকে কিছু বলছেন? মানে হ্যাঁ, আপনি আমাকে চিনতে পারছেন না? আই এম সরি, হ্যাভ ইউ মেট? ইয়াস, ফিউ মান্থস আগো। আমি হুমায়রা। ওয়েট, হোয়াট? আচ্ছা, আই থিঙ্ক ইউ আর মিস্টেকিং মি উইথ সামওয়ান এলস। আমি গত 5 বছর পরে গত পরশু দেশে আসছি। হাই, আই এম অভি। ও হ্যালো, আই এম এক্সট্রিমলি সরি। It's okay. You can join me if you want. The chair is open. I'm here with a friend, but thanks. Okay. Nice to meet you. Nice to meet you too. কি রে, কি হইলো? ওটা অভিনা। ও আচ্ছা, চেহারার মিল থাকতেই পারে। কিন্তু এই ছেলেটার নামও অভি। যমজ ভাই হবে হয়তো। কিন্তু ও তো বলেছিল ওর পরিবারের কেউ নেই। আরে ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই। চুপ করতো ফাইরুজ। এত চিন্তা বাদ দে তো। চেহারা দেখতে প্রায় একই রকম মানুষ তো কত থাকে। সেদিন হুমায়রা অভিকে দেখেছিল ঠিকই, কিন্তু সেটা অভিই ছিল। কিন্তু অভি কিছুতেই হুমায়রাকে চিনতে পারেনি। অভি তো মাত্র 2 দিন আগে দেশে ফিরেছে। হুমায়রার সাথে ওর কোনোদিন দেখাই হয়নি। তবে অভি একটু মন ভুলো স্বভাবে, প্রায়ই অনেক কিছু ভুলে যায়। আমি নিশ্চিত সেদিন আমি অভিকে দেখেছিলাম, কিন্তু ও আমাকে কেন চিনতে পারলো না আমি বুঝলাম না। অভির সাথে শেষ দেখা হওয়ার কয়দিন পরের ঘটনা এটা? প্রায় 6 মাস। হয়তো এর ভেতর অভি আসলে ভুলে গেছে। একটা মানুষকে ও ভুলে গেল। দেখুন হুমায়রা, অভির সাথে পরিচয় হওয়ার পর থেকে আপনার ভেতর ওনাকে নিয়ে কিছু এক্সপেকটেশন তৈরি হয়েছে, আর সেই এক্সপেকটেশনগুলোই আপনাকে দ্বিধায় ফেলছে। আপনার কাছে হয়তো অভি অনেক পছন্দের কেউ, কিন্তু এমনও হতে পারে যে অভির কাছে আপনি তেমন গুরুত্বপূর্ণ কেউ নন, তাই সে আপনাকে তেমন মনে রাখেনি। এছাড়া 6 মাস মানুষের জীবনে অনেক বড় একটা সময়, এর মধ্যে কারো কারো পুরো জীবন পাল্টে যায়। তাই অনেক ইম্পর্টেন্ট মোমেন্টের ভিড়ে ছোট ছোট মোমেন্টগুলো আমরা ভুলে যাই। তবে এটা হচ্ছে যদি আসলেই সে অভি হয়ে থাকে তবে। আর মাঝে মাঝে আসলেই কিছু মানুষের চেহারা অদ্ভুতভাবে অনেক মিলে যায়। হ্যাঁ, সেটাই হয়েছিল। ওই দিন যাকে দেখেছিলাম সেটা আসলে অভি ছিল না। কিভাবে জানলেন? বছর ঘুরে ওর সাথে আমার আবার দেখা হলো, আবারও সেই বর্ষায়। ধ্যাত, আবার বৃষ্টি। আজ আর সেটার জন্য ধাক্কাধাক্কি করতে পারবো না। এর চেয়ে বৃষ্টিতে ভেজাই ভালো, ঠান্ডা লাগলে লাগুক। ঠান্ডা তো বোধহয় লেগেই গেল। আপনি?
চিনতে পেরেছেন? মনে আছে আমার কথা? আপনি এতদিন পর? তাই আপনার সাথে কি আমার অনেকদিন পর দেখা হলো? প্রায় 1 বছর। এতদিন কেটে গেল? আমার তো মনে হচ্ছে সেদিনই দেখা হয়েছিল আমাদের। যাই হোক, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি এতদিন কোথায় ছিলেন বলেন তো? হুমু, তুই কার সাথে কথা বলছিস? ফাইরুজ, তুই? আমি এই যে অভির সাথে কথা বলছিলাম। কোথায় অভি? এই যে এখানে তো ছিল, কোথায় গেল আবার? কোনখানে ছিল? আমি তো এখানে কাউকে দেখছি না। না, ও ছিল। তুই আমার কথা বিশ্বাস করছিস না কেন? অভি এখানে আমার পাশেই দাঁড়িয়েছিল। নিশ্চয়ই তোকে দেখে কোথাও চলে গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অভি এখানেই ছিল, আমি বিশ্বাস করেছি বাবা। এখন চল তো, তোকে আমি বাসায় দিয়ে আসি। কেন? আমাকে বাসায় দিয়ে আসার তো কিছু নেই, আমি একাই যেতে পারবো। আমি জানি তুই একাই যেতে পারবি, আমি শুধু তোর সাথে যাব একটু। তুই আমাকে কি ভাবছিস ফাইরুজ? আমি তোকে কিছুই ভাবছি না, এমনি আজ একটু তোর বাসায় যেতে ইচ্ছে করছে। ও, আমার বাসায় যেতে চলে চল, তাতে তো কোনো মানা নেই। এক বছর পর আবার বর্ষাকাল এলো। আবারও সে আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করে। আর নিয়ম মতোই হুমায়রার সাথে দেখা হয় অভির। সেদিন হুমায়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে অভির সাথে কথা বলছিল। অনেক দিন পর দেখা হওয়ায় হুমায়রার মন খুশিতে নাচানাচি করছিল। এই 1 বছর অভিকে অনেক মিস করেছে সে। একবার ভেবেছিল অভির ফোন নাম্বার নেবে, কিন্তু পরে সংকোচ আর লজ্জায় ফোন নাম্বারটা চাইতে পারেনি। হুমায়রার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল ফাইরুজ, কিন্তু সে অভিকে দেখতে পায়নি। হুমায়রাকে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজতে ভিজতে একা একাই কথা বলতে দেখে ফাইরুজ খুব অবাক হয়। তাহলে কি অভি সেখানে ছিলই না? অভির কি আসলেই কোনো অস্তিত্ব আছে, নাকি হুমায়রা নিজের মনে মনে অভি নামের একটা চরিত্রকে বানিয়ে নিয়েছে? কি লাঞ্চ এনেছিস আজকে? চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচ আবার কারো লাঞ্চ হতে পারে নাকি? কয়েকদিন ধরে আমার ভাত খেতে কেমন যেন অসহ্য লাগে, তাই হালকা খাবার খাচ্ছি আর কি। ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। আমার তো এখন খিচুড়ি আর গরু ভুনা খেতে ইচ্ছে করছে। আমি একটু আসছি। কই যাস? একটু বাইরে যাব, কাজ আছে। বাইরে যাবি মানে? কি বৃষ্টি হচ্ছে দেখেছিস? আমার খুব জরুরি একটা কাজ আছে রে, তুই বস। হুমু দাঁড়া, হুমু। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. তারপর সেদিন অভির সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, বৃষ্টি হলে ও আসবেই, আমি জানি। বৃষ্টির সাথে ওর কি সম্পর্ক আমি জানি না, কিন্তু আমার শুধু ওকে পেয়েই ভালো লাগতো। সেদিন অনেকক্ষণ বৃষ্টি পড়লো, আর ওর সাথে আমার অনেকক্ষণ কথা হলো। ঠিক কি নিয়ে কথা বলছিলেন আপনারা? আমার মনে নেই, সব কথা আমিও বলছিলাম। অভি চুপ করে আমার কথা শুনছিল। আশেপাশের মানুষ আমাদের দেখে অনেক হাসাহাসি করছিল। কেন হাসছিল আমি জানি না। সেই মুহূর্তে আপনারা কোথায় ছিলেন? আমার অফিসের সামনে একটা টং আছে, আমরা দুজন সেখানে বসেই ছিলাম। আমি চা খাচ্ছিলাম, কিন্তু ও কিছু খায়নি। সেদিন আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি ঘটনা? আমার চা শেষ হতেই ও উঠে চায়ের দাম দিয়ে চলে গেল। আমি উঠলাম আরও 5-7 মিনিট পর। আমি উঠে যাবার সময় ওরা আমার কাছে আবার চায়ের দাম চাইলো। আমি বললাম যে আমার চায়ের দাম তো একজন দিয়ে গেছে, কিন্তু ওরা বলতে শুরু করলো কেউ নাকি টাকা দেয়নি। কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছিলাম। যাই হোক,
আমি আবার চায়ের দাম দিয়ে চলে আসলাম। অফিস ফিরে আরেক কাহিনী শুনতে হলো। কি সেটা? তুই চা খেতে যাবে আমাকে বললেই পারতি। আমি চা খেতে গিয়েছিলাম, এটা তোকে কে বললো? আমি ক্যান্টিনের জানালা দিয়ে দেখেছি, কিন্তু তুই একা একা ওখানে বসেছিলি কেন? কত ধরনের লোক যাওয়া আসা করছিল আশপাশ দিয়ে। কই, আমি তো একা একা বসে চা খাচ্ছিলাম না, অভি ছিল তো আমার সাথে। অভিকে দেখিসনি? না, আমি তো দেখলাম তুই একাই বসে আছিস। অভি অবশ্য আমার আগেই চলে গেছে, ওর একটা কাজ ছিল। তুই মনে হয় ও চলে যাওয়ার পর দেখছিস। হুম। হুমায়ুনের সাইকোলজিস্ট ওকে বুঝিয়ে বলে যে অভি নামের কেউ নেই। অনেকদিন একা থাকতে থাকতে আর ওর এক্স বয়ফ্রেন্ডের আকস্মিক মৃত্যু ওকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। হুমায়ুন ওর আগের সম্পর্ক থেকে মুভ অন করতে পারছিল না। নতুন কোনো সম্পর্কে জড়ানোর কথাও সে ভাবতে পারছিল না। কোনো ছেলের সাথে দেখা হলে বা কোনো ছেলে ওকে প্রপোজ করলেই ও মনে মনে একটা গিল্ট ফিল করত। সেখান থেকে হুমায়ুন নিজেই এই অভি চরিত্রটাকে বানিয়ে ওর সামনে এনে দাঁড় করিয়েছে। ওর আগের সম্পর্কটা শুরু হয়েছিল এমনই এক বৃষ্টির দিনে। বৃষ্টিতে ভিজে ক্লাসে যাওয়ার সময় খুব কষ্টে ওর হাতে থাকা বইটাকে বৃষ্টির পানি থেকে বাঁচানোর চেষ্টা করছিল সে। আর তখনই নিলয় ওর ছাতা দিয়ে হুমায়রাকে ক্লাস পর্যন্ত এগিয়ে দেয়। বহুদিন একাকিত্বে ভুগতে থাকা হুমায়রা তার অতীতকে আবারও নিজের মনের মতো সাজিয়ে নতুন করে দেখতে শুরু করেছিল। সাইকোলজির ভাষায় এটাকে স্কিজোফ্রেনিয়া বলে। যারা স্কিজোফ্রেনিয়া অসুখে ভোগে তারা তাদের বাস্তবতাটাকে পছন্দ করে না, তাই নিজের কল্পনা থেকে অবাস্তব কিছু উপাদান এনে সেগুলোকে বাস্তবে দেখতে শুরু করে। কি রে, কেমন আছিস? তুই এই অবেলায়? তুই এক সপ্তাহের ছুটি নিয়েছিস কি মনে করে? সারাদিন এই অফিসে কাজ করতে করতে আমি ক্লান্ত, আর ভালো লাগছিল না। তাহলে যা, ঢাকার বাইরে থেকে ঘুরে আয়। না রে, বাসায় আছি, একটু রেস্ট নিচ্ছি। সারাদিন কি করিস একা একা? কিছু না, বই পড়ি, চিন্তা করি। চিন্তা? কি চিন্তা? আমার কিছু ভালো লাগছে না, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তোর সাইকিয়াট্রিস্ট কি বললো? উনি তো আমাকে পাগল উপাধি দিয়ে দিয়েছে। পাগল বলেছে তোকে? না মানে ডিরেক্টলি কিছু বলেনি, বলেছে আমি স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট। আমি নাকি নিজে নিজে আমার মন গড়া একটা ক্যারেক্টার বানিয়ে তাকে আমার সামনে নিয়ে এসেছি। আমি তাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে অভি আমার বানানো কেউ না, আমি তাকে সত্যি সত্যি দেখেছি। মাঝে মাঝে মনে হয় আমি আমি এখনো তাকে দেখি। উনি তো আর এমনি এমনি তোকে এসব বলেনি, নিশ্চয়ই কোনো লজিক দিয়েছে। হ্যাঁ, সবই বলেছে, কিন্তু উনি আমার দিকটা একবার ভেবে দেখছে না। অভি আমাকে আমার ছোটবেলার সব ঘটনায় নিয়ে যায়। সে তোর ছোটবেলা সম্পর্কে কিভাবে জানে? আমি জানি না, আমি জিজ্ঞেস করেছি অনেকবার, কিন্তু কোনো উত্তর দেয়নি। এর পরের বার দেখা হলে ভালো করে জিজ্ঞেস করে নিস। হ্যাঁ, সেটাই করব। তোর মনে হয় ওর সাথে আমার আবার দেখা হবে? কেন হবে না? আমার সাইকিয়াট্রিস্ট সেটা বিশ্বাস করে না। যাই হোক, তুই এত রাতে এখানে কি করছিস? আমি কিছুদিন তোর বাসায় থাকবো। আবার আন্টির সাথে ঝগড়া করেছিস না? আরে না, তুই একা একা থাকছিস না, ভাবলাম কিছুদিন ঘুরে যাই। ঠিক আছে, থ্যাঙ্কস রে। হুমায়রাকে নিয়ে অনেক টেনশনে পড়ে গিয়েছিল ওর একমাত্র বন্ধু ফাইরুজ। নিজের যেন কোনো ক্ষতি না করে ফেলে সেই ভয়ে ফাইরুজ হুমায়রার বাসায় এসে কিছুদিন ওর সাথে থেকে যায়। এই কয়েকদিন হুমায়রা একদম স্বাভাবিক ছিল, কিন্তু ফাইরুজ চলে যাওয়ার পর দিন একা একা ছাদে কি করছেন? আপনি এখানে কি করে এলেন? আপনি কে? কি চান আমার কাছে? আপনার জন্য সবাই আমাকে পাগল ভাবছে, কেউ আমার কথা বিশ্বাস করতে চাইছে না। আপনার খালার বিয়ের সময়ের কথা মনে আছে? হ্যাঁ, কিন্তু কি হয়েছিল সেদিন? এখন এই আলোতে আমাকে দেখুন তো, চিনতে পারছেন? ওয়েট, আপনি সেই টিচার না, আমার বড় বোন যার কাছে পড়তো?
হ্যাঁ, আমি আপনাদের বাসায় লজিং টিচার ছিলাম। মাহমুদ অভি ছিল আমার নাম। কি? কিন্তু কিন্তু আপনি তো অনেক আগে মারা গেছেন। না, আমি মারা যাইনি। আমাকে মেরে ফেলা হয়েছিল। আমার কোনো দোষ ছিল না। কেউ তখন আমার কথা বিশ্বাস করেনি। আমি আপনার বাবার কাছে সব খুলে বলেছিলাম, তবুও তারা আমাকে সবার সামনে অপমান করেছে। মাঝরাতের অন্ধকারে আমাকে একটা রুমে আটকে ধারালো ছুরি দিয়ে ফলা ফলা করে কেটেছে আমার শরীর। আমার তো কোনো দোষ ছিল না। কি হয়েছিল সেদিন? আপনি তো সব জানতেন, একবারের জন্য তো বললেন না। আপনি সত্যিটা বললেই কিন্তু সবাই বুঝে যেত। কি সত্যি? সেদিন রাতে আপনার রুমে কি আমি গিয়েছিলাম, নাকি সেটা ছিল আপনার প্রেমিক, আপনার মামাতো ভাই? আমি কিচ্ছু জানি না। না, আপনাকে জানতে হবে। আপনি কেন সেদিন আমার নাম নিয়েছিলেন? আমি এতিম, আমার কোনো ভাই বোন পরিবার নেই বলে? আমি বুঝতে পারিনি ঘটনা এত দূর যাবে। প্লিজ প্লিজ, আমি অনেক সরি। যা হয়েছে আমি ইচ্ছে করে করিনি। তখন আমার বয়স অনেক কম। আমি কিছু বুঝে করিনি। না না, এখন তো এসব বলে লাভ নেই। আপনাকে আপনার ভুলের মাসুল দিতেই হবে। মাহমুদ অভি। হুমায়ুনের বয়স যখন 19 বছর, তখন ওর মামাতো ভাই অন্তুর সাথে ওর একটা প্রেমের সম্পর্ক হয়। অন্তু ছিল ওর থেকে 4 বছরের বড়। দেখতে খুব সুদর্শন। অন্তুকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। হুমায়ুনের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি। হুমায়ুনের ছোট খালার বিয়েতে পুরো পরিবার ওদের বাড়িতে আসে কয়েকদিন থাকার জন্য। সেখানে অন্তুও ছিল। আর তখন অভি সেখানে থাকতো হুমায়ুনের বড় বোনের লজিং টিচার হিসেবে। খুব ছোটবেলায় অভির মা মারা যায়। এরপর পরিবারে শুধু অভি আর ওর বাবাই ছিল। অভির বয়স যখন 20 বছর, তখন অভির বাবা মারা যায়। এরপর থেকে অভি একা। পড়ালেখায় খুব ভালো ছিল সে। কখনো কোনো পরীক্ষায় 1 নম্বর কম পায়নি। 21 বছর বয়সে অভি হুমায়ুনের বাসায় ওঠে। হুমায়ুনের বড় বোনকে পড়িয়ে যে টাকা পেত, সেটা দিয়ে চলত পড়ালেখা। হুমায়ুনের খালার গায়ে হলুদের আগের রাতে সবার চোখ ফাঁকি দিয়ে অন্তু হুমায়ুনের রুমে ঢুকেছিল, কিন্তু রুম থেকে বের হওয়ার সময় সবার চোখ ফাঁকি দিতে পারেনি। হুমায়ুনের বাবা দেখে ফেলে অন্তুকে, কিন্তু অন্ধকারে ঠিক চিনতে পারে না সেটা কে ছিল। সকালে হুমায়রাকে রাতের কথা জিজ্ঞেস করা হলে হুমায়রা ভয় পেয়ে সব দোষ চাপিয়ে দেয় অভির কাঁধে। বাবাকে বলে রাতে সে ঘুমিয়েছিল। তখন অভি ওর রুমে ঢুকে ওকে ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু পরেও ঘুম থেকে উঠে যাওয়ায় অভি পালিয়ে যায়। হুমায়রা ভেবেছিল অভির দোষ দিলে সবাই বেঁচে যাবে, হুমায়রাকে কেউ খারাপ ভাববে না, অন্তুকেও কেউ কিছু বলবে না, আর খুব বেশি হলে অভিকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। পরে হয়তো হুমায়রা নিজেই কোনো একভাবে অভির আরেকটা চাকরির ব্যবস্থা করে দেবে। কিন্তু ঘটনা আরো বাজেভাবে মোড় নিল। হুমায়রার বাবা অভির আচরণ কিছুতেই মেনে নিতে পারলেন না। হুমায়রার একটা মিথ্যের জন্য অভির জীবন দিতে হয়েছিল। পাপ বা মিথ্যে কখনো কারো পিছু ছাড়ে না। একদিন না একদিন মানুষকে তার ভুলের মাসুল দিতেই হয়। যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে ডাকলো কেউ অদৃশ্য কেউ, বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ। হয় না ছমছম কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্থর। আলোর মুখোশে খুনি করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে। সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা, brought to you by Igloo Ice Cream।